দুটো শর্টে এই পুরো চ্যাপ্টারটি তোমাদের কমপ্লিট করাবো। যে যদি তোমরা এই লেকচারটা এবং পরের যে লেকচারটা দেবো, এই দুটো লেকচার যদি তোমরা দেখো মনোযোগ সহকারে, অবশ্যই মনোযোগ থাকবে, কারণ একবার যদি ভিডিওটা দেখতে থাকো তোমাদের মনোযোগ কোনো বিচ্ছিন্ন হবে না, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা, পুরো চ্যাপ্টারটা এবং এই চ্যাপ্টারের থিওরি, প্রশ্ন সবকিছু তোমাদের মাথায় ঢুকে যাবে এবং তোমাদের কোনো সমস্যা হবে না। তারপর তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা আমাকে বলবে প্র্যাকটিস সেশন আনার জন্য, তখন আমি প্র্যাকটিস সেশন আনবো। মানে প্রত্যেকটা টপিকের উপর প্রচুর পরিমাণে প্রশ্ন করানো, সেটা তোমাদের উপর নির্ভর করছে তোমরা কি চাও। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম গতিসূত্র। প্রথম গতিসূত্র বোঝানোর আগে আমি একটা ছবি আঁকি। এটা কি? চেয়ার। এই চেয়ারে তুমি বসে আছো, পা দুটো তুলে। ফিল করতে চাইলে চেয়ার নিয়ে এসো, চেয়ারের উপর বসো, পা দুটো তুলে। এবার তোমাকে আমি বলছি এই বসা বসা অবস্থায় তুমি চেয়ারটাকে এইখান থেকে এই পজিশনে নিয়ে এসো, চেষ্টা করো, দেখবে পারছো না। এবার সেম চেয়ার, তুমি এবার নেমে গেলে। এবার তোমাকে বলছি চেয়ারটাকে এই পজিশন থেকে এই পজিশনে নিয়ে এসো, তুমি পারবে? দুটোর মধ্যে পার্থক্য কি? প্রথম ক্ষেত্রেও তুমি আর চেয়ার ছিলে, দ্বিতীয় ক্ষেত্রেও তুমি আর চেয়ার। পার্থক্য কি? তোমরা বলবে প্রথমে বসেছিলাম, এখন দাঁড়িয়ে আছি, বাট এটা পার্থক্য নয়। প্রথমে যখন তুমি চাইছিলে এখান থেকে এখানে নিয়ে যেতে চেয়ারটাকে, দেখো এই অবস্থায় তুমি চেয়ারটার মধ্যে বসে একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, হ্যাঁ, এই সিস্টেমের মধ্যে তুমি চেয়ারটার উপরে বসে আছো, তাহলে তুমি যে নড়াচড়া করছো, বল প্রয়োগ করছো, সেটা হচ্ছে ইন্টারনাল ফোর্স, অর্থাৎ ভেতরকার অভ্যন্তরীণ বল, যার ফলে এখানে আসতে পারছিল না। যখন তুমি নেমে গেলে তখন সিস্টেমের বাইরে চলে এলে, এবার তুমি বল প্রয়োগ করছো, ফোর্স অ্যাপ্লাই করছো। তোমার দ্বারা প্রযুক্ত বল এখানে ইন্টারনাল বা অভ্যন্তরীণ বল নয়, এখানে ফোর্সটাকে কি বলবো? এক্সটার্নাল ফোর্স, অর্থাৎ বাহ্যিক বল। তাহলে বল অভ্যন্তরীণের জন্য নড়ছিল না, কিন্তু যখন এক্সটার্নাল ফোর্স অর্থাৎ বাহ্যিক বল অ্যাপ্লাই করছি, তখন এর অবস্থাকে আমি পরিবর্তন করতে পারছি। কনক্লুশন কি? নিউটনের প্রথম গতিসূত্র, বাইরে থেকে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর গতিশীল থাকবে। প্রথম ইম্পর্টেন্ট কথা, বাইরে প্রযুক্ত বল যদি প্রয়োগ না হয়, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, তার জন্য উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। আরেকটা উদাহরণ দিই, সমবেগে সরলরেখা বরাবর কেন বলেছে? এ বেগ ভি আছে, এখানে ফ্রিকশন ঘর্ষণজনিত বলকে তুচ্ছ ধরে বলা হয়েছে। এবার এর বেগ ধ্রুবক ভি, অর্থাৎ এর অভিমুখ এবং মান দুটোই ধ্রুবক, সমবেগে চলছে, বাইরে থেকে কোনো বল দেওয়া হচ্ছে না, তাহলে সারা জীবন সরলরেখা বরাবর এই বেগেই চলতে থাকবে। এটা হলো নিউটনের প্রথম গতিসূত্র। এবার যদি বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে? হয় এ থেমে যাবে, নয় এর বেগ বৃদ্ধি ঘটবে, নয় এর অভিমুখের পরিবর্তন ঘটবে। যতক্ষণ না কোন বল বাইরে থেকে বল প্রযুক্ত না হচ্ছে, ততক্ষণ এদের অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না। অবস্থা কয় প্রকার? স্থিরাবস্থা, গতিশীল অবস্থা। বুঝতে পেরেছি? সংজ্ঞা নিউটনের প্রথম গতিসূত্র তোমাদের বইয়ে আছে, সেটা আমি আর লেখাচ্ছি না, কনসেপ্টটা বোঝো। তাহলে এই গতিসূত্র, প্রথম গতিসূত্র থেকে আমরা দুটো জিনিস পাই। কি কি? এক বলের ধারণা আর এক জাড্যের ধারণা। বলের ধারণা কি? বল জিনিসটা কি? তোমাকে জিজ্ঞাসা করলো বল জিনিসটা কি, তুমি কি বলবে? বল হলো এক প্রকার ভৌত রাশি, যার কারণে, যার প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, যার প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে। জাড্য কি? উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো তুমি ফোন স্ক্রল করছো, মানে ইউটিউবে শর্টস দেখছো বা ইনস্টাগ্রামে রিলস বা ফেসবুকে রিলস, যখন স্ক্রল করতে থাকো এই বৃদ্ধাঙ্গুষ্ঠ তো চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না মায়ের বকা পাচ্ছ বা মায়ের মার পাচ্ছ। তাহলে মা যে মারছে বা বকছে, এটা কি? বাহ্যিক বল। যতক্ষণ না বাহ্যিক এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ততক্ষণ তুমি স্ক্রল করতেই থাকছো করতেই থাকছো। তোমার অবস্থা কি? এই অবস্থায় স্ক্রোলিং অবস্থা, ইনার্শিয়া অফ স্ক্রোলিং এ তুমি চলে গেছো, অর্থাৎ স্ক্রোলিং তুমি এই অবস্থাতেই বজায় রাখতে চেয়েছো। নিজের অবস্থাকে বজায় রাখা যে প্রবণতা, এটাকে জাড্য বলে।
যতক্ষণ না বাইরে থেকে বল ক্রিয়াশীল হচ্ছে, তুমি আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বস্তু নিজের অবস্থাকে ধরে রাখতে চায়। এই ধরে রাখার যে ক্ষমতা, ধরে রাখার যে প্রবণতা, এইটাকে বলা হয় জাড্য। উদাহরণ দিই আমি আরেকটা। ধরো একটা 5 কেজি বস্তু আছে আর একটা 50 কেজি বস্তু আছে। দুটোকেই তোমরা সমান পরিমাণ বল প্রয়োগ করে ঠেলছো, অর্থাৎ বাহ্যিক বল তোমরা প্রয়োগ করছো। দেখো জাড্য কিসের উপর নির্ভরশীল এটা বোঝাচ্ছে, জাড্য কি সেটা তো বুঝতে পেরেছো। এবার দুটোর উপরে বল প্রয়োগ করছো, একই বল, একই পরিমাণ বল, এটা ভর 5 কেজি, এটা ভর 50 কেজি। তোমরা বলো কাকে নড়াতে পারবে, কার অবস্থাকে তোমরা পরিবর্তন করতে পারবে? অবভিয়াসলি 5 কেজি বস্তুকে। 50 কেজিকে তোমরা নড়াতে পারবে, বাট এর তুলনায় কম। তাহলে কে নিজের অবস্থাকে ধরে রাখতে বেশি পারছে? নিজের অবস্থাকে ধরে রাখার ক্ষমতা কার বেশি? এই 50 কেজি ভরের বস্তুটা, এর ক্ষমতা কম, তাহলে এর জাড্য বেশি। তাহলে জাড্য কিসের উপর নির্ভর করছে? ভরের উপর। জাড্যকে ইংলিশে বলা হয় ইনার্শিয়া, আই দিয়ে ডিনোট করা হয়। তাহলে আই ভরের সঙ্গে সমানুপাতিক। এই কনসেপ্টটা ক্লিয়ার হলো? ঠিক আছে, এবার আমরা এই দুটো টপিকের উপর কিছু অঙ্ক করি, তাহলে বুঝতে পারবো তোমরা বুঝতে পেরেছো কি বুঝতে পারো না। আর বুঝতে না পারলে অঙ্কগুলো করলে এই পুরো টপিকটা একদম বেস্ট হয়ে যাবে। দুটো ছবি আমি এখানে এঁকে রেখেছি। এই প্রথম ছবিটা দেখো, এম ভরের একটা বস্তু ভি বেগে ছুটছে, যেখানে বেগটা ধ্রুবক। এখানে সমস্ত ফ্রিকশন বা ঘর্ষণ জনিত বলকে তুচ্ছ বা নগণ্য ধরা হয়েছে। তো ভি সমবেগে চলছে। প্রশ্ন করা হয়েছে বাহ্যিক নেট বল কত প্রয়োগ হচ্ছে এর ওপর। আগে কমেন্ট করো, তারপর আমার কথা শুনবে। যদি তোমরা শূন্য উত্তর দিয়েছো তাহলে তোমাদের আমি জানাই ভেরি গুড, আর যারা উত্তর দিতে পারো নি তাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, আর যারা শূন্য আন্দাজে দিয়েছো তাদেরকেও আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রথম সূত্রে কি পড়েছিলাম? কোনো বস্তুর গতিশীল অবস্থা বা স্থিরাবস্থা একই থাকবে যতক্ষণ না বাইরে থেকে বল ক্রিয়াশীল হচ্ছে। বাইরে থেকে নেট ফোর্স যদি শূন্য হয় তাহলে কি বললাম? গতিশীল অবস্থা সমবেগের সরলরেখা বরাবরই চলবে সারা জীবন, আর স্থির থাকলে সারা জীবন স্থির থাকবে। তো এখানে বলা হচ্ছে ধ্রুবক, এর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, সমবেগে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই এর উপর নেট ফোর্স, বাহ্যিক বল শূন্য, ফলেই এই একই অবস্থাকে বজায় রেখেছে। যদি এর উপর বল ক্রিয়াশীল হতো, যদি এদিকে বল ক্রিয়াশীল হতো তাহলে কি এ থেমে যেত কিছুক্ষণ পর। যদি এদিকে বল ক্রিয়াশীল হতো তাহলে কি হতো? এর বেগের বৃদ্ধি ঘটতো, তাহলে বেগ সমবেগ থাকতো না। তাহলে নিশ্চয়ই সমবেগ বলেছে, তার মানে বেগ সরি বাহ্যিক বল শূন্য। এই কথাটাও ইম্পর্টেন্ট, নেট বাহ্যিক বল। বল লাগতে পারে কিন্তু নেট বল, টোটাল ফোর্স শূন্য হতে হবে। এইখানে সেটা আমি বোঝাচ্ছি এর মানে কি। এই বস্তুটা দেখো একটা হেলে থাকা জায়গা থেকে পড়ছে এবং বলে দেওয়া আছে এই বস্তুটারও বেগ ভি ধ্রুবক, সমবেগে চলছে। তাহলে এখান থেকে আমরা কি ক্লিয়ার বলতে পারি? তাহলে নিশ্চয় এর উপর এফ নেট শূন্য। কিন্তু এর উপর কি বল প্রয়োগ হচ্ছে না? তুমি বলো। অবশ্যই হচ্ছে। কি কি বল ক্রিয়াশীল হচ্ছে? এমজি অর্থাৎ ভর, তারপর এই বরাবর একটা কম্পোনেন্ট, এই বরাবর একটা কম্পোনেন্ট, এই বরাবর একটা, এগুলো আমি পরে বোঝাচ্ছি। আপাতত এইটুকু বোঝো এই বস্তুটার উপর কিন্তু বল ক্রিয়াশীল হচ্ছে, বল কিন্তু প্রয়োগ হচ্ছে, কিন্তু নেট ফোর্স শূন্য। তাই প্রশ্ন যদি নেট ফোর্স জিজ্ঞাসা করে তুমি না ভেবে চিনতে শূন্য করে আসবে। নিউটনের প্রথম সূত্রের এগুলো হলো অ্যাপ্লিকেশন। আরো বলছি, প্রশ্নের উত্তর দাও। এখানে একটা ভর আছে, এখানে একটা ভর আছে, এখানে একটা ভর আছে, এটা 2m, এটা 3m, এটা m, এটা স্থির আছে। এই ভরগুলোকে রেখে আমি রেখেছি, কিছু নড়াচড়া করি না। জিজ্ঞেস করেছে এই 2m ভরের উপর এফ নেট এক্সটার্নাল কত, কি হবে? শূন্য হবে, কারণ স্থির আছে, এর অবস্থার পরিবর্তন ঘটছে না, স্থির অবস্থায় আছে। তাহলে বাহ্যিক বল এর উপর শূন্য, নেট বাহ্যিক বল। আরেকটা প্রশ্ন করি, তোমরা মনোযোগ সহকারে দেখো। দেখো এই তিনটে ভরকে সিস্টেম ধরো উপর দিকে টানা হচ্ছে এফ বল প্রয়োগ করে, এবং বলে দেওয়া আছে ভি কনস্ট্যান্ট, বেগ কনস্ট্যান্ট। তাহলে 2m এর উপর এফ নেট এক্সটার্নাল কত, কি
কে বলবে? শূন্য বলবে। ভি কনস্ট্যান্ট এবং রেস্ট এই কথা দুটো দেখলেই চোখ বন্ধ করে এফ নেট টোটাল ফোর্স 0 হবে, অবশ্যই এক্সটার্নাল বাহ্যিক। কিন্তু এর উপর কি বল ক্রিয়াশীল হচ্ছে না? অবশ্যই হচ্ছে। টান বল ক্রিয়াশীল হচ্ছে, বাইরে থেকে এফ বল ক্রিয়াশীল হচ্ছে, কিন্তু নেট ফোর্স 2m এর উপর শূন্য। বলেই এ ভি বেগ ধ্রুবক সম বেগে চলছে। আশা করবো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের মাথায় ঢুকে গেছে, খুব ভালোভাবে ঢুকে গেছে। তার কারণ আমি টপিক পড়ালাম, তার উপর অঙ্ক করালাম। এতদূর পর্যন্ত কারা কারা বুঝতে পেরেছো কমেন্টে জানাও, কারণ তোমাদের কিছু কিছু কমেন্ট আমাকে পরবর্তী লেকচার আনতে ইনফ্লুয়েন্স করবে। তোমরা যেমন ইনফ্লুয়েন্স হও, আমিও তো ইনফ্লুয়েন্স হব তোমাদের থেকে। নাকি আমি পড়াচ্ছি বলে আমি ইনফ্লুয়েন্স হব না? তোমাদের কাছ থেকে আমি ইনফ্লুয়েন্স হবো, তোমরা আমার কাছ থেকে ইনফ্লুয়েন্স হবো। বুঝতে পারছি? বেশ, এরপর আমি পড়াবো দ্বিতীয় গতিসূত্র, বা তার আগে ভরবেগ জিনিসটা কি সেটা বলবো। ভরবেগ ছোট কথায় বলি ব্যথা। তুমি বলবে এখানেও ব্যথা, ও ব্যথা দিয়ে চলে গেছিল, এখানেও ব্যথা। তো এই ব্যথা সে ব্যথা নয়, এ ব্যথা অন্য ব্যথা। আচ্ছা, কেন ব্যথা বলছি কারণ তোমরা বুঝতে সুবিধা। ধরো একটা কার আছে, 4 হুইলার আছে, আর একটা বাইক আছে। দুটোর বেগ সমান, মানে একই বেগে তোমার দিকে আসছে, দুটোই তোমাকে ধাক্কা মারলো। কল্পনা করো তোমাকে সত্যি সত্যি কি ধাক্কা মারবো, ধরো আমি আমার মাছে ধরো ধাক্কা, তাহলে কোনটাতে ব্যথা বেশি পাবো? অবভিয়াসলি কারে, কারণ ওর ভর বেশি। বেগ সমান হোক, ভর বেশি। আবার নেক্সট প্রশ্ন করি, দুটোই বাইক আছে, দুটো বাইকেরই ভর সমান, একটা বাইক বেশি বেগে আসছে, কোন ক্ষেত্রে আমি বেশি ব্যথা পাবো? যে বেশি বেগে আসছে। এবার এমন একটা প্রশ্ন করলো তোমাকে যেখানে ভরও আলাদা বেগও আলাদা, তো তোমাকে জিজ্ঞাসা করা হলো কোনটার ক্ষেত্রে তুমি বেশি ব্যথা পাবে। প্রথম দুই ক্ষেত্রে তো ভর স্থির রেখে বেগকে পরিবর্তন করে দেখছিলাম, তবে বেগ স্থির রেখে ভরকে পরিবর্তন করে দেখছিলাম, কিন্তু এখানে দুটোই পরিবর্তনশীল। তাহলে এই সময় আমরা কি করে বুঝবো কোনটার ক্ষেত্রে আমি বেশি ব্যথা পাবো, কোনটার ক্ষেত্রে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি? ছবি এক, লক্ষ্য করো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখানে তুমি দাঁড়িয়ে আছো, এখানেও তুমি দাঁড়িয়ে আছো। এই প্রথম কেসের ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে তুমি, আমি তোমাকে বলছি না, সরি 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 মাফ করো, আমার জন্য বলছি, বেশি ধাক্কা খাওয়া, বেশি আঘাত পাওয়া, বেশি ব্যথা পাওয়ার সম্ভাবনা অবভিয়াসলি এটা, কারণ এর ভর বেশি। এটার ক্ষেত্রে কি হবে? অবভিয়াসলি এটা, কারণ এর বেগ বেশি। এবার এই দুটোর ক্ষেত্রে দেখো, এর ভর যদি তুলনা করি তাহলে এর ভর বেশি, সে তুলনায় এর ক্ষেত্রে ব্যথা বেশি পাওয়ার কথা। আবার এর বেগ বেশি, তাহলে সেক্ষেত্রে এর তুলনায় ব্যথা পাওয়া বেশি সম্ভাবনা। কন্ট্রাডিকশন চলে এলো, তাহলে কোনটা সঠিক উত্তর হবে? তাহলে ভর ইনটু বেগ করে দেখবো, ভর ইনটু বেগ করে দেখবো কোনটা বেশি, ভর বেগ। তাহলে এইটার ক্ষেত্রে তুমি বেশি ব্যথা পাবে বা আমি বেশি ব্যথা পাবো। তাহলে এই যে কোন একটা বস্তুর মধ্যে নিজের গতি ও অবস্থাকে যে জমাচ্ছে, এটা হচ্ছে ভরবেগ, মানে গতির সঙ্গে মোশনের সঙ্গে লিঙ্ক আছে ভরবেগে, ব্যথা কত পাবে। তাহলে ভরবেগ ইজ ভর ইনটু বেগ, যেটাকে মোমেন্টাম বলা হয় এবং পি দিয়ে লেখা হয়, পি ক্যাপিটাল পি দিয়ে লেখা হয়। এবার ভরবেগের বেগ আছে, আর বেগ কি ভেক্টর রাশি, তাহলে বেগ যদি ভেক্টর রাশি হয় ভরবেগও ভেক্টর রাশি হবে। তাহলে ভরবেগের অভিমুখ কোন দিকে হবে? যেদিকে বেগের অভিমুখ হবে বস্তুর। এবার ভরবেগের ইউনিট কি হবে? ভরের ইউনিট কি? কেজি। বেগের ইউনিট কি? মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড হবে ভরবেগের এসআই একক। ডাইমেনশন মাত্রা কি হবে? ভরের মাত্রা কি? এম। বেগের মাত্রা কি? এলটি মাইনাস ওয়ান। তাহলে ভরবেগের মাত্রা কি হবে? এম এল টি মাইনাস ওয়ান। সহজ পদ্ধতি, ক্লিয়ার। এবার কিছু অঙ্ক করাবো ভরবেগের উপর, ভরবেগের পরিবর্তনের উপর, দেন নিউটনের দ্বিতীয় গতিসূত্র পড়াবো, ঠিক আছে? তার পরিবর্তন নাই, যে আগে আলাদা রকম বিহেভ করছিল এখন আলাদা রকম বিহেভিয়ার দেখাচ্ছে, কতটা পরিবর্তন ঘটলো সেটা তুমি পরিমাপ করতে পারো, সেটা খুব সহজ। হ্যাঁ, ও আগে এরকম ভাবে কথা বলতো, এখন আলাদা ভাবে কথা বলছে, সেটা খুব সহজ লাগে তোমাদের।
কিন্তু ভরবেগের পরিবর্তন বার করতে গেলে তোমাদের কি আর বলবো, তো এই পরিবর্তনটা শেখো, ওই পরিবর্তনটা না শিখো। কাউকে পরিবর্তন করার অপশনই কেন দেবে তুমি? জ্ঞান দিয়ে দিলাম, এবার ভরবেগের পরিবর্তনে আসা যায়। তার মানে কি, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, তাই তো? ঠিক বলছি কিনা? অন্তিম ভরবেগ মানে পি ফাইনাল মাইনাস প্রাথমিক পি ইনিশিয়াল, এটাকে আমরা কি লিখবো? ডেল্টা পি দিয়ে লিখবো। এটা মানেই এটা, আর এটা মানেই এটা। ক্লিয়ার? এবার পি ফাইনাল মানে আমরা কি লিখতে পারি? এম ফাইনাল ভি ফাইনাল। পি ইনিশিয়াল আমরা কি লিখতে পারি? এম ইনিশিয়াল ভি ইনিশিয়াল। তাহলে এখানে এই ফর্মুলাটা পুট করো, এম ফাইনাল ভি ফাইনাল মাইনাস এম ইনিশিয়াল ভি ইনিশিয়াল। বেশি কিছুই না, ফর্মুলাতে শুধু আমি মানগুলো লিখলাম। এটা হলো ভরবেগের পরিবর্তন। ভরবেগ ভেক্টর রাশি, সুতরাং যখন আমরা বিয়োগ করব বা পরিবর্তন দেখব তখন অভিমুখটাকেও দেখতে হবে, কোন অভিমুখে পরিবর্তন হচ্ছে। প্রথমে কোন অভিমুখে বেগ ছিল, এখন কি অভিমুখে বেগ আছে, অভিমুখ দেখে আমি যোগ বিয়োগ করব। আর এখানে তোমাদের অবস্থা হালাত খারাপ হয়ে যায়। হালাত যাতে খারাপ না হয় তাই লেকচারটা নেওয়া। আমি এই ছবিটা, একটা বস্তু এই বৃত্তাকার পথে ঘুরছে, ভি বেগে ঘুরছে, এই অবস্থায় এভাবে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এইভাবে ঘুরে 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 এর বেগ কোন অভিমুখে হবে? যে এটা ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে ফাইনাল। জিজ্ঞাসা করা হলো বেগের পরিবর্তন কত হবে, বার করো তো দেখি। বেগের পরিবর্তন মানে কি? অন্তিম মাইনাস প্রাথমিক। অন্তিম এটা, প্রাথমিক এটা। দেখো প্রাথমিক অবস্থায় এর অভিমুখ ছিল এই দিকে, অন্তিম অবস্থায় এর অভিমুখ এই দিকে, অভিমুখ আলাদা আছে। তার মানে তোমরা বা এটা করে দিও না ভি ছিল আগে ভি পরে, শূন্য, ভুলে যাবে। শুধু কি মান দেখি আমরা, আমরা তো অভিমুখও দেখি। তাহলে কি করব? অভিমুখ যাচাই করে আমরা বিয়োগ করব। লক্ষ্য করো এই বরাবর এটাকে আমি প্লাস জে ক্যাপ দেখছি, কারণ আমরা কি জানি এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা মাইনাস আই ক্যাপ, এটা মাইনাস জে ক্যাপ। তাহলে এই বরাবর প্লাস জে ক্যাপ, এই বরাবর মাইনাস জে ক্যাপ। তাহলে ভি ফাইনাল সমান কি লিখতে পারি আমরা? মাইনাস ভি জে ক্যাপ, বা এইভাবে লেখো, ভি লেখো পাশে মাইনাস জে ক্যাপ। আর প্রাথমিক কি ছিল? ভি ইনিশিয়াল কি ছিল? ভি লেখো প্লাস জে ক্যাপ। বলতে পারছি? এবার এখানে মান পুট করো, ভি ফাইনালে কি ছিল? এটা, এটা ডিরেক্ট লিখে দিচ্ছি এভাবে। আর এটা কি ছিল? এটা মাইনাস মাঝখানে আছে বলে মাইনাস দিয়েছি, তুমি আবার এটা করে দিও না। এটা কি ভি প্রাথমিক, কি এটা ভি জে ক্যাপ। তাহলে কি লিখতে পারি? মাইনাস টু ভি জে ক্যাপ। এবার যদি শুধুমাত্র মান বার করতে বলে তাহলে আমরা কি লিখবো? এই নেগেটিভটা দেখাবো না, আর ভেক্টর চিহ্নটাও দেখাবো না, কি লিখবো? টু ভি। বুঝতে পারলে কি করলাম আমি? এই বস্তুটা এভাবে চলাফেরা করছে। এই অবস্থা হচ্ছে প্রাথমিক অবস্থা, এই অবস্থাটা হচ্ছে অন্তিম অবস্থা। জিজ্ঞাসা করা হয়েছে বেগের পরিবর্তন কত, তার মানে অন্তিম মাইনাস প্রাথমিক করব। এবার যেহেতু বেগ ভেক্টর, এটা করলে চলবে না, আমাকে অভিমুখ অনুযায়ী বিয়োগ করতে হবে। তাহলে আমি অন্তিম বেগ এর মান লিখবো এবং অভিমুখ, এভাবে অন্তিম বেগটা বার করব। প্রাথমিক বেগ মান লিখবো, অভিমুখ লিখবো, এভাবে প্রাথমিক বেগ বার করবো। দেন বিয়োগ করবো, বিয়োগ করে এলো মাইনাস টু ভি জে ক্যাপ। এটা হলো ভেক্টর, মানে টু ভি কোন দিকে? এই দিকে। কিন্তু তোমাকে মান বার করতে বলে কি করবে? এই মাইনাস চিহ্নটা হটিয়ে দেবে, শুধুমাত্র টু ভি লিখবে। কেন আমি এটা পড়ালাম? কারণ ভরবেগের পরিবর্তনে এই কনসেপ্টটা যদি তোমাদের না জানা থাকে, ভরবেগের পরিবর্তনটা বুঝতে পারবে না। প্রথমেই বলেছিলাম আমি ওপরে যাব না, টু শর্ট ইন ডেপথ আমি পুরো লেকচারটা তোমাদের দেবো। বেশ, এবার ভরবেগের পরিবর্তনটা দেখাই। দেখেই ভয় খেয়ে যাচ্ছ যে কোথা থেকে কোথা কি করে নিলাম, তাই না? দেখো এখানে একটা দেওয়াল আছে, এই দেওয়ালের উপর আমি বলটা কিভাবে ছুটছি, এভাবে ছুটছি না, ছুটছি তির্যক ভাবে। এই পয়েন্টে ধাক্কাকে এই পয়েন্টে রিবাউন্ড করবে বা ফিরে আসবে। জিজ্ঞাসা করা হলো এই দেওয়ালে যখন ধাক্কা খেলো এই বস্তুটার ভর বেগে পরিবর্তন কত ঘটলো? চেষ্টা করো। তার আগে বলি এটা একটু ভিন্ন কনসেপ্ট।
ভরবেগের পরিবর্তন মানে কি বললাম, এম ফাইনাল ভি ফাইনাল মাইনাস এম ইনিশিয়াল ভি ইনিশিয়াল। এখানে এম দুটোই সমান, তাহলে এমটাকে কমন নি না, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল করতে পারি। এবার এটাই তো শেখালাম আমি, এম ডেল্টা ভি। এমটা রেখে দাও, প্রথমে আমি বেগের পরিবর্তনটা বার করে নিই, তারপর এম দিয়ে গুণ করে দেবো, কারণ এম তো সমান। তাহলে বেগের পরিবর্তন বার আমাকে এখানে করতে হবে। লক্ষ্য করো এ বেগ এই দিকে ভি, এই বেগটা দুটো উপাংশ আছে, একটা অনুভূমিক একটা উলম্ব। যদি সোজাসুজি এইভাবে ছুটতাম তাহলে এর কোনো উপাংশ ভাগ করতে হতো না। এবার যেহেতু আমি এইভাবে তির্যক ভাবে ছুটছি, সুতরাং দুটো উপাংশে ভাগ করতে হবে। এটা সমান্তরাল, এটা ছেদক, এটা 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি হবে, হবে তো বেশ। তাহলে এই ভি এর অনুভূমিক উপাংশ কত হবে, ভি cos 60। ভি এর উলম্ব উপাংশ কত হবে, ভি sin 60। এতদূর ক্লিয়ার? যখনই দুটো অক্ষ আমরা দেখব, দুটো অক্ষ আমাদের নজরে আসবে, এক্স এক্স এবং ওয়াই, আমাদের এখানে লয়াল থাকতে হবে যে কোনো একটা অক্ষকে নিয়ে। কোন অক্ষটাকে দেখব, কোন অক্ষটার জন্য লয়াল থাকবো, প্রশ্নটা এখানে। কোন বেগের জন্য, কোন উপাংশ, কোন বেগের উপাংশের জন্য এই বলটা এই দেওয়ালটাকে ধাক্কা মারছে? অবভিয়াসলি এটা, এটা তো নয়, এটা। তাহলে এটাকে আমি দেখবো না, তাহলে এই বরাবর উপাংশটাকে আমরা দেখব। ডান। তাহলে ভি ইনিশিয়াল কত, ভি cos 60। ভেক্টর যেহেতু তাই অভিমুখ দেখতে হবে, এই অভিমুখ মানে কি, প্লাস আই ক্যাপ। তাহলে আমি এখানে লিখলাম প্লাস আই ক্যাপ। ফার্স্ট স্টেপ কমপ্লিট। এবার আমাকে ভি ফাইনাল দেখতে হবে। দেখো ফাইনাল মানে কি, এই বস্তুটা এই অভিমুখে বেগ নিয়ে বেরিয়ে আসছে, এই বেগটাও সমান, এটাও বলে দিয়েছে। তাহলে এই বেগটাও তো তির্যক ভাবে বেরিয়ে আসছে রে বাবা, তাহলে এটাকে আমি দুটো উপাংশে ভাগ করতে পারি, যেখানে এই 60 ডিগ্রির সঙ্গে কার মেল খাবে, অবভিয়াসলি এটা, কারণ এটা ছেদক, এটা 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 সমান হবে। তাহলে যদি 60 ডিগ্রি হয়, তাহলে এর এই অভিমুখে ভি cos 60 হবে, আর এই অভিমুখে ভি sin 60। কোনটা দেখবো, এক্স বরাবর বেগটাকে দেখবো, এক্স অক্ষর জন্য আমরা লয়াল থাকবো, ওয়াই অক্ষকে দেখবো না। তাহলে ভি ফাইনাল এই অভিমুখে, এবং তার মান কত, ভি cos 60। যেহেতু এই অভিমুখে মাইনাস আই ক্যাপ হয়, তাহলে ডাইরেকশন মাইনাস আই ক্যাপ লিখবো, সিম্পল। এবার আমরা ডেল্টা ভি বার করব, কত, এইটা মাইনাস এইটা, ভি cos 60 মাইনাস আই ক্যাপ আছে, লিখে দিলাম মাইনাস ভি cos 60 প্লাস আই ক্যাপ। ভি cos 60 ভ্যালু কত, হাফ। তাহলে ডেল্টা ভি ইকুয়াল টু ভি বাই 2 মাইনাস আই ক্যাপ আছে, লিখে দিলাম ভি বাই 2 আই ক্যাপ। তাহলে মাইনাস ভি বাই 2 আই ক্যাপ মাইনাস ভি বাই 2 আই ক্যাপ, 2 ভি বাই 2 আই ক্যাপ মাইনাস থাকবে, তাহলে কত হবে, মাইনাস ভি আই ক্যাপ। তাহলে যদি এমনি পরিবর্তন জিজ্ঞাসা করতো, ভি এর মানটা জিজ্ঞেস করতো, তাহলে কি লিখতাম, ভি লিখতাম, নেগেটিভটা সরিয়ে দিতাম। তাহলে আমাকে তো বেগের পরিবর্তন জিজ্ঞাসা করে নাই রে বাবা, আমাকে ভর বেগের পরিবর্তন জিজ্ঞেস করেছে। তাহলে ভর বেগের পরিবর্তন কত হবে, ডেল্টা এম ভি, এম দিয়ে গুণ করে দাও, এম ইন্টু ভি, এটা শুধু মানটা, এম ইন্টু ভি। বুঝতে না পারলে আবার রিওয়াইন্ড করো, কারণ এটা যেহেতু ওয়ান শটে করছি, স্টেপ ওয়াইজ বুঝাচ্ছি, কিন্তু বুঝতে না পারলে আবার রিওয়াইন্ড করো, তোমাদের কাছে অপশন আছে। এই অঙ্কটা বুঝতে পারলে কিনা অবশ্যই জানাবে। এই অঙ্কটা খুব 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 ইম্পর্টেন্ট এবং খুবই লজিক্যাল, খুবই কনসেপচুয়াল। একটু মাথা খাটিয়ে স্টেপ বাই স্টেপ করো, তোমরা বুঝতে পেরে যাবে। ডান, ঠিক আছে। এরকমই আরো দুটো অঙ্ক আমি অ্যাটাচ করে দেবো স্ক্রিনে, তোমরা করবে, প্র্যাকটিস করে আমাকে কমেন্টে জানাবে। এবার আমি পড়াবো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র বোঝার আগে আমি একবার বলি তোমাকে একটা কথা। প্রথম যখন পড়লাম গতিসূত্রটা, প্রথম গতিসূত্রটা কি পড়লাম, যে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করাতে চাই, মানে বেগের পরিবর্তন বা স্থির থেকে গতিশীল বা গতিশীল থেকে স্থির, তখন আমাদের বাইরে থেকে বল প্রযুক্ত করতে হবে, তাই তো? এটাই তো বললাম। দ্বিতীয় গতিসূত্রে তোমাদের নিউটন স্যার বলেছেন কতটা বল প্রযুক্ত করলে
ওর পরিবর্তন ঘটবে, বেগের পরিবর্তন ঘটবে। তাহলে এখান থেকে ক্লিয়ার, ওর ওপর বল প্রয়োগ করলে ওর বেগের পরিবর্তন ঘটবে। বা ভর বেগের পরিবর্তন, দেখো বেগের পরিবর্তন আর ভর বেগের পরিবর্তন কথার মধ্যে পার্থক্যটা কি? ভর বেগের পরিবর্তন হলো কত সময়ে হলো, এটাই হলো ফোর্স। অর্থাৎ ভর বেগের পরিবর্তনের হার, এটাকে কি বলা হয়? ভর বেগের পরিবর্তনের হারই তো বলা হয়। সময় সাপেক্ষে ভর বেগের পরিবর্তন কত ঘটলো, তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু ভরবেগের। তাহলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ ওই বস্তুটি ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। ক্লিয়ার? এবার সমানুপাতিক চিহ্ন সরালে একটা ধ্রুবক চিহ্ন আসবে এবং সেই ধ্রুবকের মান হয় 1। সেখান থেকে আমরা বার করতে পারবো ডেল্টা এম ভি বাই ডেল্টা টি। এটাই হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এর বেশি কিছু নাই। তাহলে এইখানে যে ডেল্টা এম ভি ডেল্টা টি, এটা কি একটা টাইম ইন্টারভ্যালের মধ্যে পড়ছে। মানে ধরো 1 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে বস্তুটি ভরবেগের পরিবর্তন ঘটলো, তাহলে ওর উপর প্রযুক্ত বল করতো। তাহলে ভরবেগের পরিবর্তন প্রথমে এখানে পি ইনিশিয়াল কত বার করবো, পি ফাইনাল কত বার করবো, বিয়োগ করে দেবো আর সময় 10 দিয়ে ভাগ করে দেবো। কিন্তু এটা তো গেল একটা টাইম ইন্টারভ্যালের মধ্যে। যদি তোমাদের প্রশ্ন করতো টাইম 1 সেকেন্ডে কত হলো বল, তখন কি করতে হবে? ছোট সময়ে ছোট ভরবেগের পরিবর্তন কি, ডিপি বাই ডিটি। হিয়ার এই ডিপিটা কিন্তু হোয়াটসঅ্যাপের ডিপি নয়, এই ডিপিটা ভরবেগের পরিবর্তন, অল্প, খুব অল্প সময়ে ভরবেগের পরিবর্তন। তাহলে এটা হলো তাৎক্ষণিক বল কত যদি জিজ্ঞাসা করে এটা করব। অর্থাৎ ভরবেগে যদি একটা সমীকরণ দেওয়া থাকে, সেই সমীকরণটা সময়ের সাপেক্ষে অবকল করে আমরা বল পেয়ে যাব। আবার এক ধরনের প্রশ্ন আসতে পারে যদি পিটি গ্রাফ দেওয়া থাকে এরকম, সেক্ষেত্রে তোমাকে এখানে বলে দিল 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে ফোর্স কত? লক্ষ্য করে আমি পড়িয়েছিলাম ওয়াই এক্স গ্রাফের নতি ট্যান থিটা ইকুয়াল টু কত, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ওয়াই এক্স গ্রাফের নতি ট্যান থিটা ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে পিটি গ্রাফের নতি ডিপি বাই ডিটি হবে, তাই তো? নতি মানে কি ট্যান থিটা, ট্যান কত 45 ডিগ্রি, তাহলে কত বেরোলো 1। ডিপি বাই ডিটি 1 বেরোলো, আর ডিপি বাই ডিটি মানে তো এফ, এফ 1 নিউটন। তোমাদের যদি এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকতো তোমরা কি বলতে পারতে যে এফ কত? পারতে না। গ্রাফ থেকে তাহলে আমরা বল কত সেটা বার করতে পারছি। এছাড়াও যদি তোমাদের বলি তো পি সমান ধরো 2t স্কয়ার প্লাস 5t, বার করতে বলো এফ এট টি ইকুয়াল টু 1 সেকেন্ড, কি করতে? অবকল করবো ডিপি বাই ডিটি, কত হবে 4t প্লাস 5। এবার টি এর জায়গাতে 1 বসাও, 4 প্লাস 5 কত 9 নিউটন। দেখো অবকল গ্রাফ এইগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা আমার একমাত্রিক গতির চ্যাপ্টারের যে লেকচারগুলো সেগুলো দেখো, খুবই সহজ উপায়ে আমি পড়িয়েছি, দেখলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বেশ। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র ক্লিয়ার, ভরবেগের পরিবর্তনের হারই হলো বল। এবার লক্ষ্য করো এটা ফর্মুলা তো, দুটো কেস হতে পারে। প্রথম কেসটা বলি, এটাকে ইউভি আকৃতি লিখতে পারি, এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি। এগুলো অবকলে আমি পড়িয়েছিলাম তো। তারপরে বলেছিলাম যদি কোনো ধ্রুবক পদের আমি অবকল করি তাহলে সেটা 0 হয়ে যাবে। তাহলে ভর যদি ধ্রুবক থাকে তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে যাবে, দেন এম ডিভিডিটি এই ফর্মটা আসবে। আর বেগের পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ, তাহলে এফ ইকুয়াল টু এম এ পেয়ে যাব। এটা প্রথম কেস যদি ভর ধ্রুবক থাকে। কিন্তু যদি ভর ধ্রুবক না থাকে তখন আমাকে এই পুরো ফর্মটা লিখতে হবে, এফ ইকুয়াল টু এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি। আবার সেকেন্ড কেস যদি ভি ধ্রুবক থাকে সেক্ষেত্রে ভি এর অবকল সময় সাপেক্ষে 0 হয়ে যাবে, এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি। যেখানে এটা 0 হয়ে যাবে এটা থাকবে, ভি ডিএমডিটি ইকুয়াল টু এফ বেরোবে। এটা কোন ক্ষেত্রে কাজে লাগবে? রকেটের অঙ্কগুলো সলভ করার সময় এই কনসেপ্টটা কাজে লাগবে। কি বললাম আমি আরেকবার টাচ আপ করে দিই। আমি বললাম যে বল মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, ডি পি থেকে এমভি লিখলাম ডি। এবার আমরা এক্স ওয়াই এর অবকল যখন করছিলাম ইউভি ফর্মে, ইউ ডিভিডিটি প্লাস ভি ডিউডিটি, সেরকম এমটাকে বাইরে রেখে এটাকে অবকল করলাম, ভিটাকে বাইরে রেখে এটাকে অবকল করলাম। এই দুটো কেস বললাম। এমন একটা অঙ্ক দিল যেখানে ভর ধ্রুবক, সেক্ষেত্রে তোমাকে বললো বল কত ক্রিয়াশীল হবে বস্তুটার উপর।
তাহলে এইটা শূন্য হয়ে যাবে, কারণ কোন ধ্রুবক পদের অবকল শূন্য হয়। সেক্ষেত্রে ফর্মুলা হয়ে যাবে এম ডিভিডিটি এফ ইকুয়াল টু, আর ডিভিডিটি মানে ত্বরণ, তাহলে এফ ইকুয়াল টু এম এ চলে আসবে। সেকেন্ড কেস, যদি ভি ধ্রুবক থাকে, এম পরিবর্তন হতে থাকে, যেমন রকেটে জ্বালানি দহন ঘটে তো ভরের পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে ভি যদি ধ্রুবক থাকে সে তখন কি করবো, রকেটে ভিও ধ্রুবক থাকে না, বাট যদি এমন একটা অঙ্ক দিল যেখানে ভি ধ্রুবক মানে সমবেগে চলছে কিন্তু ভরের পরিবর্তন ঘটছে, সেক্ষেত্রে ভি ডিএম ডিটি হবে, এটা শূন্য হয়ে যাবে, এফ ইকুয়াল টু ভি ডিএম ডিটি আসবে। আবার এমন একটা অঙ্ক দিল যেখানে ভর ধ্রুবক নয় বেগও ধ্রুবক নয়, তখন আমরা এই ফর্মুলা কাজে লাগাবো এম ডিভিডিটি প্লাস ভি ডিএম ডিটি। মোস্ট ইম্পর্টেন্টলি আমাকে এই ফর্মটা মনে রাখতে হবে, বাকি কেস অনুযায়ী আমি সলভ করে নেব। ডান, ঠিক আছে। এবার আমি পড়াই বলের ঘাত। এই জিনিসটা কি? বলের ঘাতকে ইংলিশে বলা হয় ইম্পালস। এটা মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, এই বেশি কিছু না। তো ভরবেগের পরিবর্তন যেভাবে বার করতে হয় সেভাবে বার করব। এর আগে অঙ্কটা মনে করো, আমি বললাম যে একটা দেওয়ালে একটা বস্তুকে ছুড়লাম 60 ডিগ্রি কোণ। যদি প্রশ্নটা এরকম না দিত যে ভরবেগের পরিবর্তন করো, যদি প্রশ্নটা এরকম দিত যে এই দেওয়ালটা এই বলটার উপর কত বলের ঘাত প্রয়োগ করলো বা ইম্পালস কত ইম্পার্ট করলো, প্রশ্ন দুটো একই, আমাকে আলটিমেটলি ভরবেগের পরিবর্তনই বার করতো। কত বেরিয়েছিল? এমভি বেরিয়েছিল, তো সেটাই বেরোবে। এবং প্রশ্নের যে ভাষা, যে ল্যাঙ্গুয়েজ, সেটাকে চেঞ্জ করে দিতে পারে। তাহলে বলের ঘাত বেশি কিছু না, ইম্পালস। হোয়াট ইজ ইম্পালস? ভরবেগের পরিবর্তন। ডান। এবার ধরো এই ইম্পালসটা দিল, জিজ্ঞেস করলো, তোমাকে বল বলে দিল যে একটা বস্তুর উপর বল ক্রিয়াশীল হচ্ছে এফ, টি সময় ধরে ক্রিয়াশীল হচ্ছে, তাহলে কতটা ইম্পালস ক্রিয়েট হলো, কতটা ভরবেগের পরিবর্তন হলো, এটা বলবে না, কতটা ইম্পালস। তখন আমরা কি জানি? ভরবেগের পরিবর্তন ডেল্টা পি, ইম্পালস মানে। আর এফ সমান আমরা কি জানি? ডেল্টা পি বাই ডেল্টা টি। তো ডেল্টা পি সমান কি লিখতে পারি? এফ ডেল্টা টি। তাহলে বল বলে দিল, সময় বলে দিল, গুণ করে দেবো, ইম্পালস বেরিয়ে যাবে। তাহলে ইম্পালসের উপর দু ধরনের প্রশ্ন আসতে পারে। একটা বলকে ছুড়লাম, দেওয়াল কত ইম্পালস ইম্পার্ট করলো, যেটাকে বলের ঘাত বলছি, বার করতে পারবো। বল বলে দিল, সময় বলে দিল, ইম্পালস কত সেটাও বার করতে পারবো গুণ করে। ঠিক আছে, ডান। এর যদি একটু মাথা খাটানোর কিছু দেয় তাহলে এটা দিতে পারে। কিরকম? বলে দিয়েছে একটা অবজেক্ট আছে, এই বস্তুটার উপর তিনটে বল ক্রিয়াশীল হচ্ছে, সেই তিনটে বল কিরকম ভাবে, এটা টেল হেড এরকম, এটা টেল হেড এরকম, এটা টেল হেড এরকম। তাহলে এই অবজেক্টটার উপর, তাহলে এই অবজেক্টটা ভি বেগে ধরো ছুটছিল সমবেগে, তাহলে এর বেগের কি কোনো পরিবর্তন হবে নাকি হবে না? এটা তোমার প্রশ্ন। বল ক্রিয়াশীল হচ্ছে এটা বলে দিয়েছে, তোমরা আবার নিউটনের প্রথম গতির সূত্রে ওটা পড়ে লিখে দিও না যে বেগের পরিবর্তন ঘটবে। আমি বারবার বলছি, শুধু বল ক্রিয়াশীল হলেই পরিবর্তন ঘটবে না অবস্থার। অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য নেট এক্সটার্নাল ফোর্সকে শূন্য হতে হবে। তাহলে আমাকে এই তিনটে ফোর্সের নেট বার করতে হবে। যদি শূন্য হয় তাহলে বেগের পরিবর্তন ঘটবে না, যদি শূন্য না হয় তাহলে বেগের পরিবর্তন ঘটবে। ক্লিয়ার? এবার দেখার পালা নেট ফোর্স শূন্য হচ্ছে কি হচ্ছে না। তার জন্য আমাকে ত্রিভুজ সূত্র ভেক্টর মনে করতে হবে। কি পড়েছিলাম ভেক্টরে? একটা ভেক্টর, এই একটা ভেক্টর ক্রম অনুযায়ী সাজালাম, লব্ধি ভেক্টর এরকম হবে। দেখি বলেছিলাম পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর, এটা পড়েছিলাম তো। এবার এটাকে এক জায়গাতে নিয়ে এসো, এটা হবে। বা এটাকে আমি আরো একটা উপায় লিখতে পারি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস দিয়ে মাইনাস আর ভেক্টর লিখতে পারি কি পারি না? অবভিয়াসলি লিখতে পারি, সহজ জিনিস। তার মানে কি? এর মানে কি? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর আর আর ভেক্টরকে উল্টো করে যুক্ত করলাম, মানে আর ভেক্টর তো এভাবে ছিল, এটা প্লাস আর ভেক্টর, এবার মাইনাস করে যোগ করবো। মাইনাস মানে কি? এর অভিমুখটা উল্টে যাবে, এরকম হয়ে যাবে। এটা হলো মাইনাস আর ভেক্টর। কি বেরোলো? এই পুরো যোগটা শূন্য। দেখো ছবিটা দেখো, এটা এটা আর এটা একই সারিতে আছে না? দেখো একই সারিতে আছে না? তাহলে এফ নেট কত বেরোলো? শূন্য বেরোলো। এখান থেকে একটা কনক্লুশন বলি, যদি ভেক্টর
একই সারিতে একই মানে অ্যান্টি ক্লকওয়াইজ ও ক্লকওয়াইজ থাকে, তাহলে নেট লব্ধি ভেক্টর শূন্য হয়। তাহলে এক্ষেত্রে লব্ধি বল শূন্য হবে, এফ নেট শূন্য। তাহলে এর বেগের কোনো পরিবর্তন ঘটবে না। মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং কনসেপচুয়াল প্রশ্ন। আশা করবো বোঝাতে পেরেছি। ঠিক আছে, এবার আরো কিছু অঙ্ক করাবো ভরবেগের পরিবর্তনের উপর, দেন তারপর আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণে যাব। দেখো বোর্ডে আমি একটা অঙ্ক লিখে রেখেছি। এখানে বলে দেওয়া আছে একটা বস্তু আছে যার ভর 2 কেজি, এর বেগ আছে, বেগের সমীকরণ বলে দিয়েছে টি স্কোয়ার প্লাস টি কিউব। জিজ্ঞাসা করেছে এফ কত, আর বলে দিয়েছে 1 সেকেন্ডে কত। তাহলে 1 সেকেন্ড মানে তাৎক্ষণিক বল বার করতে বলেছে। তাৎক্ষণিক বল মানে ফর্মুলা কি ছিল, ডিপি বাই ডিটি, মানে অল্প টাইমে কত ভরবেগের পরিবর্তন ঘটলো। আর ডিপি মানে এম ভি বাই ডিটি, এম এখানে কি ধ্রুবক, তাহলে এই ফর্মুলা থেকে এখানে কি লিখতে পারি, এফ সমান এম ডিভি ডিটি। লিখতে পারি কি পারি না, এম কত 2 কেজি লিখে দিলাম। এবার ডিভি ডিটি মানে বেগকে সময় সাপেক্ষে অবকল করব, তাহলে এটা ভি, অবকল করো, ডিভি ডিটি কত বেরোবে 2t প্লাস 3t স্কোয়ার। অবকল না বুঝতে পারলে আমার অবকলন লেকচারটা দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে, কারণ এটা তো ওয়ান শট ভিডিও দিচ্ছি, এখানে যদি অবকল বোঝাতে চাই তাহলে ভিডিওটা শেষ হবে না। বেশ, তাহলে এখানে মান বসাও। না, মান বসানোর আগে 1 সেকেন্ডে বার করতে হবে বলেছি তো, তাহলে টি এর জায়গাতে 1 বসাও, কত বেরোবে 2 প্লাস 3 5, বল বেরো 10 নিউটন। খুবই ইজি, খুবই সিম্পল অঙ্ক এখানে আমি করিয়ে দিলাম, যা আমি পড়িয়েছি টপিক তার উপর বেস্ট করে। আরো কিছু অঙ্ক করাবো। নেক্সট প্রশ্ন, এটাও কনসেপচুয়াল, প্রথমে পজ করে ট্রাই করো, তারপর আমার দেখবে। দেখো একটা বন্দুক আছে, বন্দুকটা হচ্ছে ওয়াটার বন্দুক, মানে পানি বেরোচ্ছে, জল বেরোচ্ছে। এবার জলের যে বেগ, যে জলটা বেরোচ্ছে তার বেগ বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই বন্দুকের ভিতরে তো জল ভরা আছে, সেই জলটার যে হ্রাস ঘটছে, জলের যে চলে যাচ্ছে, জলের চলে যাওয়ার যে হার, জলের হ্রাস হওয়ার যে হার ডিএম ডিটি, এটা বলে দেওয়া আছে 4 কেজি পার সেকেন্ড। জিজ্ঞাসা করেছে এই বন্দুকটা ওয়াটারের উপর, জলের উপর কত ফোর্স অ্যাপ্লাই করবে। জটিল লাগছে? কিছু না। ফোর্স মানে কি, ডিপি বাই ডিটি। তার মানে বন্দুকটা এর উপর কত বল অ্যাপ্লাই করছে এটা জানতে চাইলে আমাকে এটা বার করতে হবে, এই জলের ভরবেগের পরিবর্তন কত হচ্ছে, তাহলে বেরিয়ে যাবে। বেশ, ফর্মুলা বসাও, ডিএমভি ডিটি, ডি এমটাকে বাইরে রেখে ডিভি ডিটি প্লাস ভিটাকে বাইরে রেখে ডিএম ডিটি। এবার এখানে কনসেপচুয়াল জিনিসটা আসছে, এখানে বলেছে জলের বেগটা ধ্রুবক, কিন্তু জলের যে হ্রাস ঘটছে সেটা 4 কেজি পার সেকেন্ড, অর্থাৎ ডিএম ডিটিটা ধ্রুবক নয়, মানে ডিএম ডিটি ধ্রুবক নয়, মানে এমটা ধ্রুবক নয়, ভরের একটা পরিবর্তন ঘটছে। তাহলে আমি এই ভি এর জায়গাতে 10 বসানো মানে কি, এই পুরোটা শূন্য হয়ে যাওয়া, এটা ধ্রুবক, যেহেতু বেগ ধ্রুবক। তাহলে আমার ফর্মুলা আলটিমেটলি কি বেরোলো, এফ ইজ ইকুয়াল টু ডিএম ডিটি ভি ডিএম ডিটি। ভি কত 10, ডিএম ডিটি কত 4, উত্তর 40 নিউটন। বুঝতে যদি না পারে তখন আমি আরেকবার বলছি। একটা বন্দুক আছে, সেই বন্দুকের ট্রিগার টিপলাম, জল বেরোচ্ছে। জল বেরোনোর হার হচ্ছে 4 কেজি পার সেকেন্ড, অর্থাৎ ভর কিন্তু ধ্রুবক নয়, ভরের একটা পরিবর্তন ঘটছে, এটার মানে এটা ডিএমডিটি এখানে বলে দিয়েছে। আর এখানে যে জলটা বেরোচ্ছে তার বেগটা কিন্তু ধ্রুবক, ভি ধ্রুবক, এটা কিন্তু বেগ। হ্যাঁ, ডিভিডিটি কিন্তু 10 বলে দেয় নাই, এটা ভুল করো না, এখানে বেগটা 10 বলে দিয়েছে। তাহলে ডিভিডিটি ডি 10 ডিটি 10 তোরে ধ্রুবক, শূন্য হয়ে যাবে না? তাহলে এটাই হলো কনসেপ্ট। তাহলে এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি হয়, সেখানে ডিএম বি ডিটি হবে, এটা করবো, এটা শূন্য হয়ে যাবে, এটা পড়ে থাকবে, 40 নিউটন উত্তর বেরোবে। বুঝতে না পারলে আবার রিভাইন্ড করে দেখো, অবশ্যই বুঝতে পারবে, কোনো ঝামেলা নাই। ঠিক আছে, ওকে, আমি আরো অঙ্ক করাবো। লক্ষ্য করো এই অঙ্কটা শেষ অঙ্ক, এরপর আমি এই চ্যাপ্টারটা এই টপিকটা করাবো, দেন তোমাদের এই লেকচারটা শেষ হয়ে যাবে। ব্যাস, কি বলেছে, একটা বস্তুর উপর 8 নিউটন বল প্রয়োগ হচ্ছে, জিজ্ঞাসা করাচ্ছে এই বস্তুটার ভরবেগের পরিবর্তন কত হয়, অর্থাৎ এফ বলে দিয়েছে, জিজ্ঞাসা করেছে ডেল্টা পি কত, আর এটাও বলে দিয়েছে 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, তো ফর্মুলা কি আগে লিখবো, এফ ইকুয়াল টু আমরা কি জানি, ডিপি বাই ডিটি। আমাকে
পি এর ব্যাপারটা জানতে চাই তাহলে ডিটিটাকে এদিকে ট্রান্সফার করো, এফ ডিটি হবে, হবে কি হবে না? হবে তো। কিন্তু ডিপি নয়, ছোট পরিবর্তন বার করতে বলে নাই, 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে পরিবর্তন বার করতে বলেছে, তাহলে আমি ইন্টিগ্রেশন করব। সিম্পল। ইন্টিগ্রেশন যদি না জেনে থাকো, সমাকলন যদি না জেনে থাকো, আমার লেকচারটা দেখবে, অবশ্যই তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে ডিপি এর ইন্টিগ্রেশন ডেল্টা পি, অর্থাৎ বড় একটা ভরবেগের পরিবর্তন আমি এখান থেকে পাবো, ইকুয়াল টু এফ ডিটি। ফর্মুলা পেয়ে গেলাম, ফর্মুলাতে পুট করো, সমাকলন করো, উত্তর পেয়ে যাবে। এফ কত? 8 নিউটন। এই ডিটি, ঠিক আছে। বল কিন্তু ধ্রুবক, তাহলে বলটা আমি বাড়ি নিয়ে এলাম, আর ডিটি কে ইন্টিগ্রেশন কি করলে কি হবে? কত সময় দিয়ে কত সময়? 0 to 2 সেকেন্ড। তাহলে t2 মাইনাস t1 করবো, এখানে করো। f ইকুয়াল টু 8 ইন্টু 2 মাইনাস 0, মানে 8 ইন্টু 2, 16 নিউটন বল আমার অ্যাপ্লাই। সরি 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 সরি, বল কেন হবে? এটা তো ডেল্টা পি, তাহলে 16 হবে তোমার ভরবেগের পরিবর্তন, নিউটন সেকেন্ড। আশা করবো বোঝাতে পেরেছি। এরপর আর একটা অঙ্ক করাচ্ছে, যেখানে এখানে কি ছিল, 8টা কি ধ্রুবক ছিল, এবার এখানে বলটা একটু পরিবর্তন, পি এর সঙ্গে মানে রিলেশনে আছে, তখন কি করব? একই প্রসেস, কি করব দেখাচ্ছি। বলে দেওয়া আছে 2t প্লাস 4, সেম ফর্মুলাতে বসাও, ডেল্টা পি ইকুয়াল টু 2t প্লাস 4 ইন্টু ডি। এবার সমাকলন করবো প্রথমে 2t কে, কি হবে? 2t স্কোয়ার বাই 2 বেরোলো একটা, আর 4t। কি লিমিট পুট করবো 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে, 0 থেকে 2, 0 থেকে 2, 2 দিয়ে কেটে যাবে এটা, তাহলে এখানে 2 2 4, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, 2 2 4 মাইনাস 0 তার স্কোয়ার, 0 চলে আসবে, প্লাস 4 ইন্টু 2, শূন্যটা লিখছে না, তাহলে কত হবে? 4 প্লাস 8, 12 নিউটন সেকেন্ড হবে ভরবেগের পরিবর্তন। আশা করবো এই টপিকটা ভালোভাবে বুঝতে পেরেছো, না করলে বুঝতে পারলে আবার রিওয়াইন্ড করে নাও। হ্যাঁ, আমি এবারে এই টপিকটা পড়াই। ভরবেগের সংরক্ষণ। ভরবেগের সংরক্ষণ কি? তার আগে বলি, প্রথম সূত্রে আমরা কি পড়েছিলাম? এফ এক্সটার্নাল নেট ফোর্স যদি শূন্য হয় তাহলে অবস্থার পরিবর্তন হবে না। তারপরে পড়লাম, যদি অবস্থার পরিবর্তন ঘটে তাহলে এফ এক্সটার্নাল ফর্মুলা কি? ডিপি বাই ডিটি। তাহলে ধরো এফ এক্সটার্নাল শূন্য, মানে এটা শূন্য, মানে ডিপি বাই ডিটি শূন্য। তো তাহলে এটা শূন্য কখন হবে? আমি একটা জিনিসকে সময় সাপেক্ষে অবকল করছি, ধরো এক্স, ধরো 10, এটা কি ধ্রুবক রাশি? তো ধ্রুবকের অবকলন কি হয়? শূন্য হয়। তার মানে এটার পি এর অবকলন যখন শূন্য হচ্ছে, তার মানে মাস্ট বি পি ইজ কনস্ট্যান্ট, মানে ধ্রুবক। তাহলে বাইরে থেকে বল প্রয়োগ না হলে ভরবেগ সর্বদা ধ্রুবক থাকে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র তোমাদের আমি বুঝিয়ে দিলাম। এটা মানে কি? পি কনস্ট্যান্ট মানে কি? ফাইনাল মোমেন্টাম অর্থাৎ অন্তিম ভরবেগ সমান প্রাথমিক ভরবেগ। প্রথমে যে ভরবেগ ছিল অর্থাৎ তার কোনো পরিবর্তন ঘটে নাই, প্রথমে যেরকম এফোর্টস দিচ্ছিল এখনো সেরকম এফোর্টস দিচ্ছে, প্রথমে যেরকম ভরবেগ ছিল এখনো সেরকম ভরবেগ আছে, তাই এটাকে বলবো ভরবেগ ধ্রুবক আছে, সে চেঞ্জ হয়নি, সে ধ্রুবক আছে। কারণ বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স এখানে অ্যাপ্লাই করা হয়নি, বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স শূন্য। আই হোপ তুমি বুঝতে পেরেছো। সে পরিবর্তন বা তার চেঞ্জ, সে পরিবর্তন হয়নি বা তার চেঞ্জ ঘটেনি, তার একমাত্র কারণ তার উপর বাইরের কোনো প্রভাব এসে পড়েনি, বাইরে থেকে কোনো বল তার উপর প্রযুক্ত হয় নাই। ইফ ইউ নো ইউ নো। ভরবেগের সংরক্ষণ বুঝিয়ে দিলাম। এরপর ভরবেগের সংরক্ষণের উপর কিছু অঙ্ক আছে, যেমন বন্দুকের ট্রিগার টিপলাম, বন্দুকে যখন ট্রিগার টিপলাম বন্দুকে গুলি সামনে দিকে এগোলো, আর যে বন্দুকটাকে কাঁধে নিয়ে তুমি ট্রিগারটা টিপলে সেটা কি হয়? পেছন দিকে তোমাকে ধাক্কা মারে, কানকে ধাক্কা মারে। কোন ভেলোসিটি নিয়ে তোমাকে ধাক্কা মারছে বা সেটাকে কি বলা হয়? রিকয়েল ভেলোসিটি। বন্দুক এদিকে ছুটছে, গান অর্থাৎ গুলি এদিকে ছুটছে, বন্দুক পেছন দিকে ছুটছে, অর্থাৎ এটাকে রিকয়েল ভেলোসিটি বলে। এর উপর অঙ্ক প্রচুর আছে। আমি কি ভাবছি, আমি এই অঙ্কগুলো নিয়ে আমি পরের লেকচারটা নিয়ে আসি, কারণ আজকের লেকচারটা অনেকটা বড় হয়ে গেল। এটা তো বুঝতে পারলে, প্রচুর হাঁপিয়ে গেছি, এবং আমি এটা পড়িয়ে প্রচুর তৃপ্তিও পেলাম যে 2 শটে করাবো বলেছিলাম, 1 শট কমপ্লিট, নেক্সট 1 শটে পুরো নিউটনের গতিসূত্র শেষ। বুঝতে পারলে কিনা
কতটা বুঝতে পারলে কমেন্টে জানাবে, তবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমরা ফ্লোতে অনেক কিছু শিখে নিলে, এর পরের লেকচারে যখন করবে পুরো চ্যাপ্টারটা শিখে নেওয়া হয়ে যাবে, এবং তার উপর আমি প্র্যাকটিস সেশন নিয়ে আসবো, তোমাদের ফার্স্ট সেমিস্টারে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? আমার নাম রিজওয়ানা আক্তার, যারা যারা জানো না, ও আমার চ্যানেল থেকে বুঝতে পারছো আমি রেগুলার ভিডিওস আপলোড করছি ক্লাস 11 এর জন্য, সেমিস্টার 1 এর জন্য। যারা যারা জুড়ো নাই চ্যানেলে জুড়ে যাও, কারণ প্রত্যেকটা ভিডিও তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ডান? তো আজকের মতো থাকলো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। কমেন্ট করতে ভুলবে না। বেস্ট অফ লাক।